নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, কালকে ভারতকে অফিসিয়ালি একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সেখানে তারা হাসিনাকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার এক আবেদন করেছে। আর এখানেই প্রশ্ন, হাসিনাকে সত্যি কি ভারত বাংলাদেশের এই ইউনিট সরকারের হাতে তুলে দেবে? আমি একটু আপনাদেরকে পুরো বিষয়টা সামারাইজড করে একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি ঠিক কিসের জন্য আমার মনে হচ্ছে হাসিনাকে কখনো বাংলাদেশের হাতে তুলে দেবে না মোদির এই সরকার। এর পিছনে অনেক কারণ আছে, কিন্তু তার আগে আপনারা বুঝুন এই মুহূর্তে হঠাৎ করে হাসিনাকে কেন তারা চাইলেন। কারণটা খুব সহজ। প্রথম কারণ, নিঃসন্দেহে যে সংস্কারের বুলি আওড়ে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছিলেন, দেশের মানুষের কাছে কিন্তু সেই প্রত্যাশার ফানুস আর চুপসে গেছে। মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের কোনো সংস্কারই করতে পারেননি। আইন, প্রশাসন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চাকরি, কোনো দিক দিয়ে কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো উন্নতি চোখের সামনে আসেনি। তাই মোহাম্মদ ইউনূসের কাছে বাঁচার এখন একটাই উপায়, অন্তত সম্মান বাঁচানোর একটাই উপায়, যদি হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে হয়তো তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মান একটু শেষ পর্যন্ত থাকবে। এটা হলো একটি সাধারণ কারণ। দ্বিতীয়ত দেখবেন, মোহাম্মদ ইউনূসের এই শাসনকালে এতগুলো মিথ্যে মামলা দেওয়া হয়েছে যে সাধারণ মানুষও কিন্তু বলতে শুরু করেছে যে আগের সরকারই হয়তো ভালো ছিল। এমনকি সংখ্যালঘুদের উপরে নির্যাতনের পর বাংলাদেশের একাধিক বুদ্ধিজীবী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরব হয়েছেন। কিসের জন্য অকারণে ইস্যুগুলো তৈরি করা হয়েছে, কেন এবার ইসকন ভারতবর্ষকে লাগাতার আক্রমণ করা হচ্ছে, আসল ইস্যুগুলো ছেড়ে আলোচনার কেন্দ্রবিন্দু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু এখন দেশের সাধারণ জনগণও তুলতে শুরু করে দিয়েছেন। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, অন্তত মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার এখনো গলার স্বর যেভাবে সরব, ঠিক সেখানে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু এক ঢিলে অনেকগুলো পাখি মারতে পারে এই মোহাম্মদ ইউনূসের সরকার। তার জন্যই হয়তো শেখ হাসিনাকে এরকম অফিসিয়ালি একটি চিঠি দেওয়া হয়েছে ফিরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি কিছুদিন আগে বাংলাদেশের যে আইন উপদেষ্টা ছিল তিনি কি বলেছিলেন, তাকে নাকি রেড নোটিশ পাঠানো হবে বা রেড নোটিশ জারি করার মতো একটা কিছু গুজব বাংলাদেশ ছড়িয়ে দিয়েছিল। অর্থাৎ তারা ভারতকে বকলমে প্রেশারাইজড ক্রিয়েট করা হয়েছে, প্রেশার করা হয়েছিল। এমনকি বিশ্বটা, মানে এই গোটা বিশ্বটা ইন্টারপোলের রেড নোটিশ অব্দি পৌঁছে দিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারত কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি। আজকের দিনে দাঁড়িয়ে সেই আসিফ নজরুল আইনি উপদেষ্টার সেই ইন্টারপোলের রেড নোটিশ ইস্যুটা সাধারণ মানুষের কাছে যে মিথ্যে কথা তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কিংবা ইন্টারপোলের রেড নোটিশ হোক বা ইয়েলো নোটিশ হোক, আমি সেদিনও একটি ভিডিও বানিয়েছিলাম, আজও বলছি, রেড নোটিশ অনুযায়ী শেখ হাসিনাকে কোনোভাবেই ভারতের কাছ থেকে কিন্তু বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। তা এখন কিন্তু বাংলাদেশের এই সরকারও বলেছে। বুঝতে পারছেন, পুরো বিষয়টাই কিন্তু বাজার গরম করার একটা খেলা, গ্যালারি শো। আমরা যারা ক্ষেপের মাঠে ফুটবল দেখি, এই গ্যালারি শো কথা বলে একটা কথা আছে, যেখানে গোল করতে পারুক আর না পারুক এমন কিছু কায়দা এবং এমন কিছু ম্যাজিক প্লেয়াররা দেখায় যার জন্য গ্যালারি উত্তালে কেঁপে পড়ে, হাততালি দেয়। ঠিক সেরকমই গ্যালারি শো মারছে এই মোহাম্মদ ইউনূস সরকার, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। 4 নম্বর, দেখবেন বারংবার করে তারা অফিসিয়ালি ভারতকে চিঠি লিখেছে, প্রেস কনফারেন্স করেছে যে হাসিনা যেন মুখ বন্ধ রাখে। মোহাম্মদ ইউনূসের মনে হয়েছে হাসিনা এখনো দেশের রাজনীতিতে অত্যন্ত কড়া একটা চরিত্র। অর্থাৎ তিনি মুখ খোলা মানে প্রত্যেকটি ইস্যু আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়া। মোহাম্মদ ইউনূস এতটা বোকা নন, তাই হাসিনার মুখ বন্ধ করলেই তার গদিটা যে বাজবে তা তিনি বুঝেছিলেন। কিন্তু হরে ধরে দেখা যাচ্ছে দিনের শেষে শেখ হাসিনা কোনোভাবেই মুখ বন্ধ করছেন না, ফলে তাদের কাছে কিন্তু উপায় বলতে আর কিছুই নেই। এবার যদি শেখ হাসিনা বাংলাদেশ সরকারের হাতে ভারত তুলে দেয় তাহলে কিন্তু তারা হয় জিতবেন, নয় দিনের শেষে বলবেন ভারত তুলে দিল না, আমরা কিন্তু শেষ চেষ্টাটা করেছিলাম। অর্থাৎ আর উপায় কিছু না দেখেই তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য এই ধরনের অফিসিয়াল নোটিশ দিয়েছে বলে আমার মনে হয়। তারা জানেন শেখ হাসিনাকে কখনোই ভারত তাদের হাতে তুলে দেবে না। তা সত্ত্বেও এরকম নোটিশ দেওয়া মানে সমস্ত ঘটনার মোড়, মানে এই সংখ্যালঘু ইস্যু, পাকিস্তানের সঙ্গে চুক্তি, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ আসা, ভিসা অত্যন্ত সহজ করে দেওয়া, পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসা, এই যে একাধিক বিষয় নিয়ে আন্তর্জাতিক মহল কিছুটা উত্তপ্ত হয়েছে, সেই সমস্ত বিষয় থেকে বিশ্ব মিডিয়া নজর ঘুরে দেওয়া হাসিনা ইস্যুতে বাংলাদেশের চিঠি। এবার আমি বলি, ভারত কি সত্যি হাসিনাকে দিতে পারে ফেরত? ইতিহাসটা জানতে হবে আপনাদের। দলাই লামাকে কিন্তু চীনের মানে অমতে ভারত সরকার কিন্তু দিনের পর দিন রক্ষা করেছে, স্থান দিয়েছে। এমনকি দলাই লামা গোটা বিশ্বে যেন ঠিকভাবে বিচরণ করতে পারে, ট্রাভেল করতে পারে,
তার জন্য ব্যবস্থা কিন্তু ভারতের পক্ষ থেকে করেছে। সেই 1970-এর দশক থেকে আজকে 2024, দলাই লামাকে চীনে ফেরত দেওয়া হোক, এই দাবি চীনের কিন্তু 50 বছরের দাবি। চীনের মতো প্রভাবশালী একটা দেশের কাছে ভারতবর্ষ কিন্তু আজও মাথা নোয়ায়নি। সেখানে কিন্তু ভারত বাংলাদেশ এই সম্পর্ক চীনের মতো সুগঠিত কোনো প্রভাবশালীর বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিত দেয় না। অর্থাৎ বাংলাদেশের এই দাবি কার্যত ভারতের কাছে একটা নস্যি। চীনের দাবির কাছে যেভাবে ভারত সরকার মাথা নোয়ায়নি, ঠিক সেভাবে বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার মাথা নোয়াবে এ আপনারা স্বপ্নতেও ভাববেন না। অর্থাৎ দলাই লামার মতো শেখ হাসিনাও ভারতের অতিথি, তিনি অতিথি আপ্যায়নে ভারতে আছেন এবং থাকবেন। সে যতই মোহাম্মদ ইউনূস চিঠি দিক, সেই চিঠির মান্যতা অন্তত ভারত সরকারের কাছে নেই। তা কিন্তু একাধিক কারণ যদি আপনারা বিশ্লেষণ করেন নিজেরাও বুঝতে পারবেন। আরো একটা বিষয় কি জানেন, দলাই লামাকে যখন স্থান দেওয়া হয়েছিল তখন কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি এর বিরোধিতা করেছিল। অর্থাৎ ভারতের এই দলাই লামা ইস্যু নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো এক সূত্রতে আসতে পারেনি। কিন্তু উল্লেখযোগ্যভাবে হলো শেখ হাসিনাকে নিয়ে কিন্তু ভারতের শাসক বিরোধী সমস্ত দলই কিন্তু একই বিন্দুতে এসেছে এবং তারা অফিসিয়ালি বলেছে শেখ হাসিনা কিংবা বাংলাদেশ ইস্যু নিয়ে ভারত সরকার যে স্ট্যান্ড নেবে সেই স্ট্যান্ডকেই কিন্তু সমর্থন করবে। শেখ হাসিনাকে 1975 সালের পরবর্তী সময় কিন্তু কংগ্রেসের গান্ধী পরিবার জায়গা দিয়েছিল। প্রণব মুখার্জির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, যিনি কিনা কংগ্রেসের দুর্দান্তপ্রতাপ নেতা ছিলেন। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিন্তু বর্তমানে ভারতের যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের থেকেও কয়েক গুণ ভালো ছিল। ইতিহাস যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। তাই শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস, বিজেপি এবং আপামর ভারতের সমস্ত রাজনৈতিক দল কিন্তু এক কাটা হয়ে গেছে, যা নিজের নজিরবিহীনভাবে ভারতের গণতন্ত্রকে এস্টাবলিশ করে এবং ভারতের গণতন্ত্রের যে আসল চেহারা সাম্যবাদ, সমস্ত বিরোধিতার জায়গা থেকে সরে এসে একভাবে ভারতের কথা ভাবা। কারণ শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাহলে ভারতের কোথাও গিয়ে প্রগতিতে ধাক্কা, সম্মানে ধাক্কা, তা কিন্তু রাজনৈতিক দলগুলো দিনের শেষে বুঝতে পারেন। এখানেও ভোট ব্যাংকের রাজনীতি হয়। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে আপনারা দেখুন ভারতের সমস্ত রাজনৈতিক দল, এমনকি বহু সব বড় আঞ্চলিক দলও কিন্তু এক সুরে কথা বলছে। তাই কোনোভাবেই ভারত সরকারের উপরে ইন্টারনাল প্রেশার অন্তত নেই যে শেখ হাসিনাকে যেন ফেরত দেওয়া হয়। দ্বিতীয় যদি কারণ দেখেন তাহলে দেখবেন শেখ হাসিনাকে ভারত যে সম্মান দিয়েছে, যেভাবে গ্রিন পাসপোর্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশে ট্রাভেল করতে পারে শেখ হাসিনা। বিশ্বের সব থেকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তিনি বর্তমানে আছেন, তাকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হয়েছে, এমনকি তার কথা বলার উপর কোনো নিষেধাজ্ঞাও কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ সব মিলিয়ে শেখ হাসিনাকে রাজার মতো করে রেখেছে ভারত সরকার। এ কিন্তু অতীতের বন্ধুত্বের পে ব্যাক আপনারা ভাবতেই পারেন। এই পে ব্যাক করতে গিয়ে জয়শঙ্কর কিছুদিন আগে সংসদে বলেছিলেন যাদের বন্ধুত্ব আমাদের অতীতে ছিল সেই বন্ধু হিসাবে আমরা কিন্তু অনেকের পাশে থাকবো। উদাহরণস্বরূপ তিনি ইসরায়েলের কথা বলেছিলেন। কিন্তু আমার মনে হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ভারতের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের পরম্পরা মেনেই ভারত সরকার হাসিনাকে দিনের পর দিন এভাবে প্রশ্রয় দিয়েছেন, এখানে স্থান দিয়েছেন এবং অন্য দেশের প্রধানমন্ত্রীকে যেরকম অতিথি আপ্যায়নে রাখা হয়, সুরক্ষা দেওয়া হয়, ঠিক সেরকমই সুরক্ষা অন্তত ভারত সরকার শেখ হাসিনাকে দিয়েছেন। 4 নম্বর যদি বলেন তাহলে দেখবেন এতবার বলা সত্ত্বেও ভারত কিন্তু কখনো শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টা করেনি। উল্টে শেখ হাসিনা কি বলবেন তার দায় ভারত সরকারের নয়, একথা বলে দেওয়া হয়েছে। মানে একদম আমি যদি কারোর বাড়িতে ঘুরতে যাই, আমি তাকে কি বলবো বা তাকে তার প্রতিবেশীদের নিয়ে কি বলবো, এর দায়িত্ব সম্পূর্ণ আমার। তো আমার দায়িত্ব হলো সেই অতিথির। আমি সেই অতিথি আপ্যায়ন কার থেকে পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমার ইস্যু। আমি কি বলবো সেটা কেউ কন্ট্রোল করতে পারে না, ডিকটেট করতে পারে না। ভারত সরকার কিন্তু কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে আজ অব্দি কোনো কিছু ডিকটেট করেনি। তাই কিন্তু শেখ হাসিনা প্রকাশ্যে ভিডিও কনফারেন্সে বক্তৃতা দিয়েছে নিউ ইয়র্কে। ভাবতে পারেন সে নিজের দেশে নেই, সে নিজের দেশের ক্ষমতার মসনদে নেই, অথচ ভিডিও কনফারেন্সে থেকে অন্য দেশে বসে সেই দেশের সরকারের বিরুদ্ধাচরণ করছেন, যা নিঃসন্দেহে কিন্তু শেখ হাসিনারও একটা মাস্টার স্ট্রোক এবং ভারত পাশে না থাকলে এটা কোনোভাবে সম্ভব হতো না। এমনকি ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতায় আসেন সেদিনে কিন্তু শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পরিচিতি দিয়ে একটি টুইট করে কংগ্রাচুলেট করেন। ভারতে বসে তিনি বলেন ভবিষ্যতে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু ভালো থাকবে, যা কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে অত্যন্ত অশনি সংকেত ছিল বলে আমার মনে হয়। অর্থাৎ সব মিলিয়ে শেখ হাসিনা এবং ভারতবর্ষের সম্পর্ক যা ছিল অতীতের মতো ভবিষ্যতেও কিন্তু সেই সম্পর্ক থাকার ইঙ্গিত অন্তত আমি পাচ্ছি। এবার প্রশ্ন হলো আমার কেন মনে হচ্ছে শেখ হাসিনাকে কিছুতেই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত সরকার। এর পিছনে একাধিক কারণ আমি আপনাদের বলতে পারি। দেখুন, প্রথম কারণ হলো দক্ষিণ এশিয়ার যে প্রভাব। ভারতবর্ষ দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্রভাবশালী একটা রাষ্ট্র।
এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ভারতবর্ষ শুধু সম্মান দিয়ে অতিথি আপ্যায়ন করেছে তা নয়, শেখ হাসিনাকে কিন্তু দিনের পর দিন বয়ে নিয়ে যাচ্ছে বলা চলে। আন্তর্জাতিক স্তরের একাধিক বিরোধিতা থাকা সত্ত্বেও শেখ হাসিনা ইস্যুতে ভারতবর্ষ কিন্তু এখনো কোনো মিসকোট করেনি, খারাপ কথা বলেনি। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেনি। অর্থাৎ ভারতবর্ষ শেখ হাসিনার জন্য যে লড়াই শুরু করেছিল 5ই আগস্ট, তা কিন্তু আজও করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক স্তরে এটা প্রচার করা হবে যে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব হয়তো নেই, আর নেই বলেই তারা শেখ হাসিনাকে বাংলাদেশের মতো ছোট্ট পুচকে দেশের হাতে একটা তুলে দিল। ফলে সেই প্রভাব কিন্তু ভারতবর্ষ কখনোই ক্ষতি করতে চাইবে না। দ্বিতীয় যে কারণটা আমার মনে হয়, এই যে বর্তমান ইউনিট সরকার, সেই সরকারের বৈধতাই কিন্তু ভারত সরকারের কাছে নেই। কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে বাংলাদেশের সংবিধানই প্রশ্রয় দেয় না। ফলে এখানে ভারতের প্রশ্রয় দেওয়ার প্রসঙ্গ আসছে কোথায়? আন্তর্জাতিক স্তর, জাতিসংঘ, কোথাও কিন্তু এই সরকারের অফিসিয়াল রেকগনাইজেশন নেই। ফলে হাসিনাই কিন্তু বাংলাদেশের শেষ নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, তা কিন্তু ভারত সরকারও বুঝতে পেরেছে। এমনকি যখন বিক্রম মিস্ত্রি ভারতে মিটিং এ গেল, সেই মিটিং এর 1 ঘন্টা সেনা প্রধানের সঙ্গে মিটিং করে বিক্রম মিস্ত্রি, সেই খবর কিন্তু প্রচারিত হয়। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুখপাত্রদের বা উপদেষ্টাদের কার্যত বাইপাস করে যে রাষ্ট্র সেনাপ্রধানের সঙ্গে মিটিং এ বসে, সেই রাষ্ট্র কিন্তু পরিষ্কারভাবে বকলমে বার্তাটা দিয়েই দেয় যে সেনাপ্রধান সমর্থিত এই সরকারের এখন মাথার উপরে কিন্তু বকলমে সেনাপ্রধানকেই সর্বোচ্চ নেতা হিসেবে ভারত সরকার ট্রিট করবে। মোহাম্মদ ইউনূসের সঙ্গে এখনো অবধি কিন্তু নরেন্দ্র মোদী বারবার মিটিং এর সময় দেওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী কিন্তু সেই মিটিং করেননি। এমনকি জয়শঙ্করও এই মোদী মানে এই বাংলাদেশ সরকারের সঙ্গে একটা মিটিংও করেননি, যার জন্য বিক্রম মিস্ত্রিকে সেই মিটিং এ পাঠিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এই সরকারের রেকগনাইজেশন অন্তত ভারতের কাছে নেই। 3 নম্বর যে প্রশ্ন, যেটা বারবার করে বলা হয় বাংলাদেশের পক্ষ থেকে, প্রত্যর্পণ চুক্তি, অর্থাৎ চুক্তি অনুযায়ী নাকি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। চুক্তি সমস্ত ক্লজ যদি তারা পড়তেন, তারা বলতেন না। সেই চুক্তিতে এরকম লেখা আছে যে যদি আইনি মামলাগুলো কোনো ষড়যন্ত্রমূলক মামলা হয়, তাহলে কিন্তু অপর রাষ্ট্র ফিরিয়ে দিতে বাধ্য নয়। হাসিনার বিরুদ্ধে যে কটা মামলা হয়েছে, বাংলাদেশ সরকার কি প্রমাণ করতে পারবে একটাও ষড়যন্ত্রমূলক মামলা নয়? তারা সাকিব আল হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ঠিক যখন সে ঘটনা ঘটে সাকিব আল হাসান কানাডায় বিশ্ব টি20 লিগ খেলছিলেন। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে বাংলাদেশ সরকার প্রমাণ করবে তারা হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দিয়েছে, 200-250টা মামলা দিয়েছে, সব কটার জন্য শেখ হাসিনা দায়ী? এমনকি এই সংখ্যালঘু ইস্যুতে, চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে তো আমরা দেখেছি কিভাবে দিনের পর দিন আইনজীবীদের মারা হয়েছে, কিভাবে আইনজীবীদের সওয়াল করতে দেওয়া হচ্ছে না। এমনকি একটা মিথ্যা মামলাকে পুঁজি করে আইন প্রশাসনের অবনতি কার্যত হাতিয়ার করে দিনের পর দিন জেলে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। আর ঠিক সেখানে দাঁড়িয়ে হাসিনাকে বাংলাদেশের এই নেংটি নেকড়েগুলোর হাতে তুলে দিয়ে ভারত সরকার কিছুতেই ভুল করবে না। কারণ শত্রুপক্ষের হাতে প্রধান বন্ধুকে তুলে দেওয়া মানে বন্ধুর বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়া। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হাসিনা যেভাবে ভারতকে বিশ্বাস করেছেন, সেই বিশ্বাস কোনোভাবেই ভারত সরকার ভাঙবে না, তা আপনারা মিলিয়ে দেখতে পারেন। পাশাপাশি আমার মনে হয় ভারত তো মোহাম্মদ ইউনূসের কাছে মাথা নত করবেনই না। কারণ যেভাবে বর্তমানে পাকিস্তানপন্থী একটা স্ট্যান্ড মোহাম্মদ ইউনূস নিয়েছেন, তা ভারত সরকার কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না। শুধু পাকিস্তানপন্থী স্ট্যান্ড নয়, তারা পাকিস্তানের সঙ্গে এমন কিছু চুক্তি করেছেন যা সরাসরি ভারতের বিপক্ষে যায়। তারা 7 সিস্টার্স ইস্যুতে যেরকম স্ট্যান্ড নিয়েছেন, তা সরাসরি ভারতের অপছন্দ। সার্কের মিটিং তারা করতে চাইছিলেন, ঠিক যেখানে শেখ হাসিনা সার্কের মিটিং করতে চাননি, কারণ ভারত পাকিস্তানের সঙ্গে মিটিং করবে না। ফলে একাধিক ইস্যু আছে যেখানে শেখ হাসিনা ভারতের মোদী সরকারকে সাপোর্ট করেছেন, মোদীর এই সরকার কিন্তু শেখ হাসিনাকে সেইটা পে ব্যাক করে যাচ্ছেন দিনের পর দিন। ফলে মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন কার্যত একটা পাগলা সরকারকে সাপোর্ট করে বা ভারতবর্ষের মতো প্রভাবশালী দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নিজের পায়ে নিজে ছুরিটা মারবে না। আর এইসব ক্ষেত্রেই আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া কার্যত কিন্তু আকাশ কুসুম স্বপ্ন এবং জল্পনা, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ হয়তো বাজার গরম করলো, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কিন্তু ফাঁকা পকেট নিয়ে তাদেরকে থাকতে হবে। আর এইখানে কালকে একটি খবর সামনে এলো, যেখানে ডিসেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন জয়শঙ্কর। জয়শঙ্করের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন এই মিটিংটা হবে, আর স্পেসিফিক্যালি ট্রাম্পের সঙ্গে মিটিং এ উনি যাচ্ছেন মোদির বার্তা নিয়ে, আমি দৃঢ়ভাবে বলতে পারি এই মিটিং এ শেখ হাসিনাকে নিয়ে কথা হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। আমার মনে হয় 20শে জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন, শেখ হাসিনা ইস্যু কিন্তু সম্পূর্ণ অন্যদিকে একটা মোড় নেবে। আর এই মোড় নিতে পারে এটা ধরে নিয়েই কিন্তু মোহাম্মদ ইউনূস এরকম একটি ফাটকা চিঠি ভারতকে দিয়ে রেখেছেন, যেন আন্তর্জাতিক স্তরে
আমেরিকা ভারতের উপর একটা ছুটকা ছাটকা চাপ ক্রিয়েট করা যায়। কিন্তু লোকটির নাম ডোনাল্ড ট্রাম্প, মিটিং এ যাচ্ছেন জয়শঙ্কর, নরেন্দ্র মোদী সাপোর্ট করছেন শেখ হাসিনাকে।